আসে আসে বড্ড দেরি হয়ে গেল অফিসে বাবা। চলো 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 চলো। আমার জীবনের সেই প্রিয় মানুষটি, আবার সবচেয়ে কাছের বন্ধুও বটে। ওর সঙ্গে রাজদীপদার বিয়ে হয়েছে প্রায় 3 বছর। তানিয়া, আমি আর রাজদীপদা 3 জনেই একই কলেজে পড়তাম। ওদের দীর্ঘ 5 বছরের সম্পর্কটা বলতে গেলে গোটা 10 ব্রেকআপ আর অসংখ্য ঝগড়ায় ভরপুর। কিন্তু তারপরেও ভালোবাসায় ওদের জীবনে সুখের ডানা মেলেছে। সৌম্য, তোর রাজদীপদাকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি, তুই পারলে তাড়াতাড়ি চলে আয় প্লিজ। হ্যাঁ, কি হয়েছে কি রাজদীপদা? গতকাল রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি পাশে থেকে শুয়ে থেকেও আমি বুঝতে পারিনি রে। ভোরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় চোখ খুলে দেখি মানুষটা একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে। তানিয়া, কি বলছিস তুই? হ্যাঁ শোন, তুই কিন্তু একদম চিন্তা করিস না। হ্যাঁ তানিয়া, আমি আসছি, ঠিক আছে? প্লিজ তানিয়া, তুই একদম চিন্তা করিস না, আমি আসছি। হ্যাঁ ভাই, অফিসে যাচ্ছি না আমি। হ্যাঁ, এক্ষুনি পিজিতে যেতে হবে। গাড়িটা ব্যাক করো। সামনে থেকে গাড়িটা ব্যাক করো। থাক বোন, কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, ঠাকুরকে ডাকো যাতে ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে। ওঠ ওঠ ওঠ, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার দিকে তাকা, সব ঠিক হয়ে যাবে। বস বস, এখানে শান্ত হয়ে বস। বলছি রাজদীপদাকে কি ওটিতে নিয়ে গেছে? হ্যাঁ, এই একটু আগে নিয়ে গেল। তুমি কি তানিয়ার ভাই? হ্যাঁ, মানে ওদের দুজনার আমি খুব কাছের বন্ধু। আমার স্বামীর অপারেশন হবে, ওটিতে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি একাই এসেছেন? হ্যাঁ, কি আর করবো, আমার ছেলে বাইরে থাকে, ওর আসতে গোটা দিন বেরিয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার তো কোনো বন্ধু নেই যে পাশে এসে দাঁড়াবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিবাহিত মহিলার পাশে এক পুরুষ বন্ধু এসে দাঁড়াতে দেখলে
আজও সমাজ বিষয়টা অন্যরকম চোখে দেখে। হ্যাঁ তানিয়া, একটু চুপটি করে বস, আমি নার্সের সাথে কথা বলে আসি। হ্যাঁ প্লিজ, কাঁদিস না কাঁদিস না। ওরা কি বললো? রাজদীপটা ফিরে আসবে তো, নিচে ফিরবে তো? ওরা কি বললো বল না রে। কি বলছিস তুই? এত ভেঙে পড়লে হয় বল? সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, পরপর দুবারে অ্যাটাক করেছে তো হাড়ে, যার জন্য মানে বিষয়টা একটু অন্যরকম। তবে ঠিক হয়ে যাবে রে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে। বলো ঠিক হয়ে যাবে? ওর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ। দেখ তানিয়া, বলছিলাম একটু শান্ত হ প্লিজ, নিজেকে একটু শক্ত কর। আরে বাবা, ঈশানীর কথা তো ভাবতে হবে নাকি? তারপর তারপর বয়স্ক শ্বশুর মশাইটাকে দিকে তাকিয়ে দেখ, ওদের কথা একটু ভাব প্লিজ তানিয়া। শুভ, আমার শ্বশুর মশাইকে একটু ফোন কর না রে, আমার শ্বশুর মশাইকে একটু ফোন কর, ফোন কর। কাকা বাবু, এনে কথা। বাবা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্বামীর জ্ঞান ফিরেছে, আমার স্বামী ভালো আছে। ডাক্তারবাবু আপনি চুপ করে আছেন কেন? আরে বাবা কিছু তো একটা বলুন। দেখছেন না পেশেন্টের স্ত্রী সেই সকাল থেকে এখানে ধর্ণা দিয়ে বসে আছে। প্লিজ ডাক্তারবাবু কিছু একটা বলুন। উই আর সরি, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ওনার স্বামীকে বাঁচাতে পারলাম না। ডাক্তারবাবু, আসলে ওনার হাত দুটো অ্যাটাক পরপর সহ্য করতে পারেনি। যখন ওনার স্বামী ওদিকে নিয়ে যায়, তখনই ওনার হার্ট আমাদের ট্রিটমেন্টের উপরে চলে গেছে। তারপর আমরা চেষ্টা করেছিলাম যদি একটা মিরাক্কেল ঘটে। তানিয়া, ও তানিয়া, তুই আর ভেঙে পড়িস না প্লিজ তানিয়া। ডাক্তারবাবু আরেকবার দেখুন না, ডাক্তারবাবু দেখুন, আরেকবার প্লিজ দেখুন, দেখুন, ওকে ভালো করে দিন ডাক্তারবাবু, ওকে ভালো করে দিন, ভালো। শান্ত হ তানিয়া, সব শান্ত হ তানিয়া। আমি সব শেষ হয়ে যাবে শুভ। আমি যতটা সম্ভব ওর পাশে থাকার চেষ্টা করলেও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কেমন অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছি। ও এখন আমাকে নিজের বিষয়ে বেশি জড়াতে চায় না, এমনকি আগের চেয়ে আমাদের মধ্যে অনেক কম কথা হয়। হতে পারে স্বামীর অবর্তমানে অন্য কোনো পুরুষের সঙ্গে যোগাযোগ করলে সমাজ হয়তো কটু কথা বলবে। শ্যামু, তোর কাছে একটা সাহায্য চাইতে পারি? হ্যাঁ বল, কিভাবে তোকে সাহায্য করতে পারি? তুই তো জানিস রাজদীপের যা টাকা আছে তাতে আমাদের তিনজনের ভালোভাবে চলে যাবে, কিন্তু তাও একটা চাকরি করতে চাই আমি।
বলতে পারিস সাময়িক দুর্ঘটনা ভুলে থাকার জন্য। তুই বললে আমি অফিসে যোগাযোগ করে দেখতে পারি। তাতে তোর কোনো অসুবিধা হবে না তো সাম্য? তাতে সুবিধা অসুবিধা কোনোটাই আমার হবে না, সেই ব্যাপারে তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আমি সেইভাবে কথাটা বলতে চাইনি রে, প্লিজ কিছু মনে করিস না। না রে তানিয়া, আমি কিচ্ছু মনে করিনি। আমি অফিসে কথা বলে দেখি, তাহলে ওই কথাই থাকলো। অফিসে যোগাযোগ করে আমি জানাবো। হ্যাঁ, তুই এক কাজ কর, আগামী কালকের মধ্যেই তোর ওই সিভি আমাকে মেল করে পাঠিয়ে দিস। ঠিক আছে। আরে কাকা বাবু, আমি সাম্য, হ্যাঁ বসো বসো বসো। এগুলো আবার কি করতে আমি? না না বাবা, এতদিন পরে এলে এইটুকু তো আমি করতেই পারি। হ্যাঁ বসো 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 বাবা, বসো বসো। আপনি কেমন আছেন এখন? চলে যাচ্ছে বাবা, বৌমা আর নাতনিকে নিয়ে চেষ্টা করছি জীবনে বাকি দিনটা কাটিয়ে দিতে। আচ্ছা তুমি বসো বাবা, আমি যাই, ওদিকে নাতনিকে আবার খেতে দিতে হবে। তোমরা কথা বলো, আমি আমি আসছি। বলছি, তুই এইভাবে ভেঙে পড়লে বাকি দুজনের অবস্থা কি হবে ভেবে দেখেছিস? জানিস সাম্য, এরকম সময় রাজদীপ অফিস থেকে বাড়িতে ফিরে বাবার হাতে চা খেত। দিনের এই টাইমটা না আমাদের ছিল অত্যন্ত ব্যক্তিগত। ওর বাবা আর আমি এই সময়টা চোখের জলে কাটা। দেখ তানিয়া, তুই হয়তো ভাববি আমি তোকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু কিন্তু একটু চিন্তা করে দেখ, রাজদীপদার কথা তুই যদি ভেবে যাস সারাক্ষণ, তাহলে তোর মেয়েটার কথা কে ভাববে? ওর তো সারা জীবন তো পড়ে আছে। আজ নয় ও ছোট, কিন্তু কাল কাল তো ও বড় হবে। তাই এখন থেকে শক্ত না হলে এরপরে সবকিছু সামলানো কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। জানি রে, তার জন্য তো চাকরিটা করতে চাইছি। সাম্য, সরি, তোকে পেছন থেকে ডাকলাম। না না, ঠিক আছে। তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। থ্যাংকস রে, এইভাবে দুদিনে আমাদের পাশে থাকার জন্য। আমি যে সবসময় তোর পাশে থাকতে চেয়েছি, কিন্তু এই কদিনে তুই আমাকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিস, যা তোর অনেকটা দেরি হয়ে গেছে। যাক, তোরা ভালো থাকিস, চললাম। এবার পুজোর দিনগুলো আমার বাড়ির চারপাশের চার দেওয়ালেই কাটলো। এর মধ্যে তানিয়ার চাকরিটাও হয়ে গেল আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করল। হ্যালো বাবা সাম্য, তুমি কি একটু আমাদের বাড়িতে আসতে পারবে? এখনই? তা হঠাৎ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই, জরুরি কথা আছে একটু। আচ্ছা আচ্ছা।
কাকাবাবু তানিয়াকে দেখছি না যে? ও মেয়েকে নিয়ে ঘুরতে গেছে, এই কাছে পিঠে কোথাও আছে। সাম্য, তুমি আজ অবধি আমাদের জন্য যা করেছো, কঠিন সময়ে তুমি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, তার জন্য তোমার কাছে আমরা ঋণী। আজ আবার এসব কথা কেন? দেখুন, আমি তো আপনাদেরকে নিজের মনে করি, দয়া করে ওই ঋণী কথাটা বলবেন না। দেখো বাবা, আমাদের জীবনের সবচেয়ে মারাত্মক দিনটায় তুমি তুমি আমাদের পাশে ছিলে। ওই দিনটায় নিজের ছেলেকে শেষ যাত্রায় নিয়ে যেতে দেখেছিলাম, জানো বাবা। তখন তখন নিজেকে খুব অসহায় ভাবছিলাম। সেদিন থেকে তুমি তুমি আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমি মনে অনেক বল পেয়েছিলাম। চলো বারান্দায় গিয়ে বসি। সেই থেকে আমি তোমার উপর কেমন ভরসা করে ফেলি। তাই তো আমার বলতে দ্বিধা নেই বাবা। একটা ছেলেকে হারিয়ে আমি আর একটা ছেলেকে পেয়েছি। কাকাবাবু, আজ আজ এই পুজোর দিনে আমি তোমার কাছে কিছু চাইনি। তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা। নিজের ছেলে স্থান যাকে দিয়েছেন তাকে নির্দ্বিধায় বলতে পারেন। বাবা, তানিয়া আর ঈশানীর বাকি জীবনের ভার তুমি তুমি নেবে বাবা। কাকাবাবু, কি 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 বলছেন কাকাবাবু? আপনি যা বলছেন ভেবে বলেছেন? আর আর তানিয়াকে জানে সব কথা? না, তুমি রাজি থাকলে বৌমাকে আমি বুঝিয়ে বলবো। তুমি তুমি এই বুড়ো মানুষটাকে আর ফিরিয়ে দিও না বাবা। তুমি তুমি তানিয়ার কাছের বন্ধু। আমার বিশ্বাস তানিয়া আর ঈশানী তোমার কাছে খুব ভালো থাকবে। এতে কোনো কিন্তু নেই বাবা। আমি আমি নিরুপায় হই তো তোমার কাছে এই অন্যায় আবদারটা করছি বাবা। শুধু নাতি আর বৌমার স্বার্থে। ওদের ওদের বাকি জীবনটা এখন শুধু অনিশ্চয়তায় ভরা। তুমি তুমি তানিয়াকে বিয়ে করলে ওরা পায়ের তলায় শক্ত মাটি পাবে, না হলে আমি আমি মরেও শান্তি পাবো না।
কিরে, কি ভাবছিস? এই দেখ, আমার দিকে দেখ, তোর মনের ভেতর আটকে রাখা পাখিটা দেখ কেমন ডানা ছটপট করছে। ওকে ওকে মুক্তি দে, মুক্তি দে, মুক্তি দে। তারপর সময়ের স্রোতে তোর ভেলাটা যেদিকে ভাসতে চাইছে ভাসিয়ে দে, ভাসিয়ে দে, ভাসিয়ে দে, ভাসিয়ে দে। কিসের অপেক্ষা করছিস? হ্যাঁ, যা যা, পাল তুলে স্রোতে ভেসে যা। মনের কথা চেপে গেলে লাভ কি? হ্যাঁ, বলে দে, বলে দে, বলে দে। রাস্তার লোকটির কথাগুলো কি নিশ্চয় কাকতালীয়, নাকি নাকি এটা বিধাতার কোনো সংকেত, যা উনি লোকটির মাধ্যমে আমাকে সংকেত দিতে চাইলেন? কারেক্ট। তুমি চিন্তা করো না বাবা, তোমার দিক থেকে সিগন্যাল পেলেই আমি ওকে রাজি করাবো। তানিয়া, তোর মনে তাহলে এটাই ছিল সম্ভব? এতদিন শুধু ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে গেলি তুই? তুই এসব কি বলছিস? যা বলেছি ঠিকই বলেছি। আমি আর আমার মেয়ে একা থাকার সুযোগটাই নিতে চাইছিস তুই? বন্ধুত্বের আড়ালে তাহলে এটাই আসল উদ্দেশ্য ছিল, তাই না? তুমি ওকে ভুল বোঝো না বৌমা, বিয়ের প্রস্তাবটা ওকে প্রথম আমিই দিয়েছিলাম। সামনের মতো আর ভালো ছেলে হয় না। আর ও শুধু তোমার বন্ধুই না, আমার আর একটা ছেলেও বটে। আমি বিশ্বাস করি ঈশানীর বাবার সব কর্তব্য ও পালন করতে পারবে। তোমরা তোমরা খুব সুখে থাকবে বৌমা, তোমরা খুব সুখে থাকবে। আরেকটা বিয়ে করা আমার পক্ষে সম্ভব না বাবা। এটা আমার কাছে কতটা অসম্ভব আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটাকে আজও ভালোবাসি। সেই মানুষটা আমাকে ঘিরে রয়েছে, সেই মানুষটার জায়গায় অন্য কাউকে বসাবো কি করে বলতে পারেন বাবা? তার উপর সম্মত সাথে বিয়ের কথা, না মানে যে কিনা শুধুমাত্র আমার দুজন ভালো বন্ধু। না না বাবা, আপনি এই ব্যাপারে আর কিছু বলবেন না। আর সম্ভব আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছি, এমনকি আমাদের বন্ধুত্বটা এই মুহূর্তে শেষ হয়ে যায়।
হ্যালো, আমি তানিয়া বলছি। আজ বিকেলে তোর সাথে দেখা করা যাবে? হ্যাঁ, কটায়? তোর বাড়ি যাবো বল। না, আমার বাড়িতে আসিস না। আমি অন্য কোথাও দেখা করতে চাই তোর সঙ্গে, একা। তাহলে তাহলে আমরা বিকেল 4টে নাগাদ বিড়ালা প্লাটিনিয়ামের ময়দানে মিট করি। ঠিক আছে, তাহলে বিকেল 4টে। এসছিস তাহলে? এদিকে আয় তানিয়া, চল ওই দিকটাকে কি বলছি। সৌম্য, মনে পড়ে আগের দুর্গাপুজোর দিনগুলো কেমন কাটতো? সে আবার মনে থাকবে না? তুই বল, সেসব দিনের কথা কি বলা যায়? অষ্টমী পুজোর দিন সকালবেলা অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়া, তারপর লঞ্চ করে গঙ্গার মুখে ঘুরে বেড়ানো, ও সে কি আর বলা যায়? মনে আছে তোর? তারপরে স্টারে একসাথে সবাই মিলে সিনেমা দেখতাম, ওহ কি মজাই না হতো। কলেজে পড়ার সময় বা তারপরেও অনেকে বলেছিল যে তুই আমাকে ভালোবাসিস। তখন আমি হাসির ছলে বিষয়টা উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুই সব থেকে ভালো আমার কাছের বন্ধু। কিন্তু আজ বুঝতে পারছি ওরা কতটা সত্যি বলেছিল। এতদিন ধরে তাহলে তোর মনে এই বাসনাই ছিল? তুই আমাকে ভুল ভাবছিস তানিয়া। তোকে জানিস তো, বন্ধু থেকেও বেশি ভালোবাসি রে আমি। তাই বলে তোর আর রাজদীপদার সম্পর্ক ভেঙে যাক সেটা আমি কোনোদিন চাইনি রে তানিয়া। এমনকি নিজের মনের কথাটা কখনো তোকে জানাইনি। কারণ কি জানিস তানিয়া? কারণ তোর সুখের মধ্যে আমার নিজের সুখ খুঁজতে চেয়েছি রে। তুই বিশ্বাস কর তানিয়া, রাজদীপদার মৃত্যুর সুযোগ আমি নিতে চাইনি রে। এটা তোর ভুল ধারণা। আমি শুধু চেয়েছিলাম তোদের পাশে থাকতে। ঠিক আছে সৌম্য, তুই যখন একটা জীবন্ত লাশকে বিয়ে করতে চাস, তখন আমি যা যা বলবো তোকে তাই মেনে নিতে হবে। আমি তোর পাশে থাকলেও আমার মন থাকবে অনেক দূরে। আমার কাছে তোর কোনো দাবি থাকবে না। আমাকে তুই কখনো
স্পর্শ করার চেষ্টাও করবি না। আমার কাছ থেকে কখনো তুই ভালোবাসার প্রত্যাশা রাখবি না। শুধু স্বামীর পরিচয়টুকু ছাড়া তোর কোনো কিছুর অধিকার থাকবে না আমার উপর, মৃত্যুর দিন অবধি নয়। অতএব এসবগুলো যদি তুই মেনে নিতে পারিস তাহলে তোদের প্রস্তাবে আমি রাজি আছি। আচ্ছা বেশ, তাই হবে। আমি আমার আগেই সব সত্যিটা তোকে বলে রাখলাম, যাতে পরবর্তীকালে তুই আমার দোষ না দিতে পারিস। আমি কখনো তোর ভালোবাসার মূল্য দিতে পারবো না সৌম্য। এটা জেনেও কেন তুই তোর জীবনটা আমার জীবনের সাথে জড়াতে চাইছিস? তোর ওই কেনটাও কি বাকি শর্তগুলোর মধ্যে পড়ে? তোর শর্তগুলো মেনে নিলাম তানিয়া। বিয়ের পর তুই যেমন চাস, যেভাবে থাকতে চাস, আমি কথা দিলাম সেটাই করব। ছোটবেলায় বড়দের মুখে শুনেছি যে বিয়ের পরের দিন নাকি স্বামী স্ত্রী এক ঘরে থাকতে নেই। ওই দিনটাকে বলা হয় কালরাত্রি। কিন্তু তখন ছোট বয়সে বুঝিনি যে আমার জীবনে ওই কালরাত্রি শব্দটা এত অর্থ বহন করবে। তানিয়া হয়তো আর কোনোদিন রাজদীপটার ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই সমাজের চোখে কালরাত্রি নিছক একটা বিয়ের নিয়ম হলেও আমাদের দুজনের কাছে ওই কালরাত্রি শব্দটা চিরজীবনের সঙ্গী। কথা দিলাম বিলিয়ে দেব সাগরের সূক্ষ্ম মরুর বুকে, মিলিয়ে দেব আসমানের রং। কথা দিলাম জন্ম থেকেও জন্মান্তরে আমি শুধু বন্ধু হয়েই রাজি। বন্ধু, তোমার চলার পথে তোমার ছায়া হয়েই বাঁচি।